এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের বিদেশি বা প্রবাসী তাদের থেকে সহযোগিতা নিয়ে অনতিবিলম্বে বাংলাদেশের এই পূর্বাঞ্চলের নিম্ন অঞ্চলের মানুষদের রক্ষা করার জন্য একটি বাঁধ নির্মাণ করা। শুধু একটি নয়, বরং যেখানে যেখানে বাংলাদেশ অভিমুখী ভারতের বাঁধ রয়েছে সেখানে সেখানে কাউন্টার বাঁধ নির্মাণ করার জন্য আমরা অনুরোধ করছি। প্রয়োজনে আমরা বাংলাদেশের তরুণ ও যুবক সমাজ বিনা পারিশ্রমিকে আমরা শ্রম দেব এবং আমাদের বিদেশি রেমিটেন্স যোদ্ধারা তারা বিদেশি টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু ভারতের আজ্ঞাবহ আমরা থাকতে চাই না। আজকে শাহবাগ কাঁপানো সেই সমস্ত হিন্দুরা কোথায় গেল? এই যে ভারত তার বাঁধ খুলে দিয়ে আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত করলো, বাড়িঘর ক্ষতিগ্রস্ত করলো, শাহবাগে এসে আজকেও আপনারা আওয়াজ তুলুন যে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, আমাদের মন্দির ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভারত এমনটি কেন করছে? ভারতের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আমরা জানি তা আপনারা করবেন না, কারণ আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না, আপনারা তো ভালোবাসেন ভারতকে, ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বদনে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আজকে কাঁদছে বাংলাদেশের 9টি জেলা, কাঁদছে পুরা বাংলাদেশ, কাঁদছে এদেশের দেশপ্রেমী মানুষেরা। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশে হঠাৎ একটি মানবিক বিপর্যয় শুরু হয়েছে। বাংলাদেশের পূর্ববঙ্গের বা পূর্বাঞ্চলের প্রায় 9টি জেলা ভারতের অপসংস্কৃতি, অপরাজনীতি এবং প্রতিহিংসার শিকার হয়ে মহাপ্লাবনে প্লাবিত হচ্ছে। বাংলাদেশের পূর্বাঞ্চলের 9টি জেলা কোন কোন জেলা? সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং খাগড়াছড়ি। এই 9টি জেলার আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু নির্বিশেষে সকল মানুষ আজকে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। কোথাও বা টিনের চালের উপরে পানি উঠে গেছে, কোথাও বা 2 তলা 3 তলা ভেদ করে পানি উঠে গেছে, আবার কোথাও বা তার থেকেও উঁচুতে পানি প্লাবিত হচ্ছে। অনেক শিশু পানিতে ভেসে গেছে, অনেক বৃদ্ধ তারা আজকে পানিতে আটকা পড়েছেন, তার বের হতে পারছেন না। বিদ্যুৎ নাই, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মোবাইলে কানেকশন বন্ধ হয়ে গেছে, অনেকে যায় যোগাযোগ করতে পারছিলেন, এখন সেটাও আর সম্ভব হচ্ছে না। এই যখন অবস্থা, বহু মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এত পরিমাণ পানি বেড়ে গিয়েছে যে কোথাও কোথাও তো এমন অবস্থা হয়েছে উদ্ধার কাজের জন্য সেখানে নৌকা বা স্পিড বোট পর্যন্ত পৌঁছাতে পারছে না। সেখানে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক দলের জরুরি হেলিকপ্টার অভিযান ছাড়া ওই মানুষগুলিকে হয়তো রক্ষা করা সম্ভব নয়। দুঃখের কথা কি বলবো প্রিয় ভাইরা, অনেক পশু, বিশেষ করে গরু, ছাগল এবং গবাদি পশুগুলি বানের জলে ভেসে কোথায় দূর অজানায় তারা ভেসে চলে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভারত তার বাঁধ খুলে দিয়ে এই যে বাংলাদেশের মানুষকে এতটা ক্ষতিগ্রস্ত করে ফেললো, এজন্য ভারতকে কোনোদিন ক্ষমা পাবে? বাংলাদেশের মানুষ কোনোদিন ভারতকে ক্ষমা করবে না। আজকে যদি ভারতও প্লাবন হয়, বন্যা হয়, তাহলে এই বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশের মানুষকে কমপক্ষে 2-4 ঘন্টা আগে ওয়ার্নিং দেওয়া দরকার ছিল যে ভারতের অবস্থাও খুব বেশি ভালো নয়, আমরা বাঁধ খুলে দিব, আপনারা নিরাপদ দূরত্বে সরে যান। তাহলেও বাংলাদেশের এই 9টি জেলার মানুষ তারা কি করত? গবাদি পশু, অন্যান্য মূল্যবান দ্রব্য সামগ্রী নিয়ে তারা নিরাপদ দূরত্বে হয়তোবা সরে যেতে পারত। তা না করে হীন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের মানুষকে পানিতে মারার জন্য, ভাতে মারার জন্য শেখ হাসিনার কুটকৌশলী এই যে ষড়যন্ত্র করলো, রাজনৈতিক ষড়যন্ত্র, বন্যার পানিতে বাংলাদেশের মানুষকে মেরে ফেলা চক্রান্ত করলো, এটা বাংলাদেশের মানুষ ইতিহাস থেকে কোনোদিন ভুলবে না। প্রিয় সুধী, শুধুমাত্র কুমিল্লা এবং নোয়াখালী জেলাতেই হিন্দু সংখ্যা 3,35,000, আর অন্যান্য জেলা মিলিয়ে সব মিলিয়ে তো 4 থেকে 4.5 লক্ষ হিন্দু আজকে এই বন্যাভাসী মানুষদের মতো তারাও কিন্তু বন্যার জলে প্লাবিত হয়েছে। আজকে শাহবাগ কাঁপানো সেই সমস্ত হিন্দুরা কোথায় গেল যারা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে শাহবাগ একত্রিত হয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণের মিথ্যা ধোঁয়াতরে আন্দোলন করেছিলেন? সেটাও ছিল ভারতের একটা চাল, একটা কৌশল। কি পরিমাণ মিথ্যাচারে তাই ভারত করেছে তার মিথ্যা মিডিয়ার মাধ্যমে, সেটি আমরা দেখেছি। আজকে সে সমস্ত হিন্দু ভাইরা আওয়াজ কেন তুলছেন না? এই যে ভারত তার বাঁধ খুলে দিয়ে আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত করলো, বাড়িঘর ক্ষতিগ্রস্ত করলো, শাহবাগে এসে আজকেও আপনারা আওয়াজ তুলুন যে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, আমাদের মন্দির ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভারত এমনটি কেন করছে? ভারতের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আমরা জানি তা আপনারা করবেন না, কারণ আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না, আপনারা তো ভালোবাসেন ভারতকে, ভালোবাসেন ইন্ডিয়াকে। আজকে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরে এদেশের বিক্ষুব্ধ জনতা আপনাদের আওয়ামী লীগ করে এইরকম 2-1 হিন্দুর বাড়িতে যাই হামলা ভাঙচুর করেছে, খুব বেশি ক্ষতি তো করেছে এমন কোনো প্রমাণ কিন্তু বাংলাদেশে নেই। খুব কম ক্ষতিগ্রস্তই হয়েছে।
কিন্তু এই প্লাবনে, এই বন্যার পানি দিয়ে, বাঁধ খুলে দিয়ে, হিংসার জালে জর্জরিত করে ভারত যে পরিমাণ আপনাদের ক্ষতিগ্রস্ত করলো, এর পরেও যদি আপনারা ভারতের কথা মুখে আনেন, তাহলে আমরা কি বুঝবো আসলে আপনারা বাংলাদেশ প্রেমী নন, আপনারা ভারত প্রেমী। সেই ক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশে অবস্থান না করে ভারতে চলে যাওয়া উচিত। প্রিয় সুধী, বাংলাদেশি প্রবাসী যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, এরকম প্রবাসীর সংখ্যা 1,55,13,000 প্লাস। প্রত্যেক প্রবাসী 1000 করে টাকা দান করে, তাহলে মোট উত্তোলিত টাকার পরিমাণ হবে 1,551,36,00,000 টাকারও উপরে টাকা উত্তোলিত হবে, যেই টাকা দিয়ে বাংলাদেশে ভারতের কাউন্টারে বাঁধ নির্মাণ করা সম্ভব। ভারতের যেখানে ফারাক্কা বাঁধ নির্মিত আছে, ঠিক তার 35 থেকে 40 কিলোমিটার দূরত্বে বাংলাদেশ সরকারের উচিত একটি বাঁধ নির্মাণ করা, যেই বাঁধের উচ্চতা হবে কমপক্ষে 7.5 থেকে 8,000 ফিট। যেহেতু ভারতের ফারাক্কা বাঁধের উচ্চতা 7,200 থেকে 7,500 ফিটের মতো, সেই ক্ষেত্রে বাংলাদেশের নবনির্মিত বাঁধের উচ্চতা যদি 7.5 থেকে 8,000 ফিট হয়, তাহলে বর্ষার মৌসুমে ভারত যে পানি ছেড়ে দেয়, ওই পানি ছাড়লেও বাংলাদেশের অভ্যন্তরে এই যে 40 কিলোমিটার, এর ভিতরে পানিটুকুন থাকবে এবং বাংলাদেশ আর প্লাবিত হবে না। যদি ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয়, তাহলে সেই অতিরিক্ত পানি শেষ পর্যন্ত ভারতের দিকে আবার ইউ টার্ন করবে, কারণ বাংলাদেশের বাঁধ ভারতের বাঁধের থেকে অনেক উঁচু হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের নবনির্মিত বাঁধ ভেদ করে পানি আসতে পারবে না। আবার এই যে ভারতের ফারাক্কা বাঁধ থেকে আমাদের বাঁধ পর্যন্ত এই 40 কিলোমিটারের ভিতরে যে পরিমাণ পানি জমা থাকবে, ভারত সে পানি আর ফেরত নিতে পারবে না। ফলে বর্ষার মৌসুম চলে যাওয়ার পরে শুকনা মৌসুমে, গ্রীষ্মের মৌসুমে যখন আমাদের পানি প্রয়োজন হয়, ভারত তো তখন পানি দেয় না, তখন আমাদের খরায় মারে। ঠিক সেই সময়ে আমাদের এই 35 থেকে 40 কিলোমিটার অভ্যন্তরে সংরক্ষিত পানি আমরা আমাদের মতো করে বাংলাদেশের অভ্যন্তরে এনে কি করতে পারি, চাষাবাদের কাজে। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের বিদেশি বা প্রবাসী, তাদের থেকে সহযোগিতা নিয়ে অনতিবিলম্বে বাংলাদেশের এই পূর্বাঞ্চলের নিম্ন অঞ্চলের মানুষদের রক্ষা করার জন্য একটি বাঁধ নির্মাণ করা। শুধু একটি নয়, বরং যেখানে যেখানে বাংলাদেশ অভিমুখী ভারতের বাঁধ রয়েছে, সেখানে সেখানে কাউন্টার বাঁধ নির্মাণ করার জন্য আমরা অনুরোধ করছি। প্রয়োজনে আমরা বাংলাদেশের তরুণ ও যুবক সমাজ বিনা পারিশ্রমিকে আমরা শ্রম দেব, এবং আমাদের বিদেশি রেমিটেন্স যোদ্ধারা তারা বিদেশি টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু ভারতের আজ্ঞাবহ আমরা থাকতে চাই না। আমরা কোনো পণ্য দ্রব্য ভারত থেকে নিতে চাই না। আমাদের বিপরীতে আমাদের আমদানি দ্রব্য চীন সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা আমদানি করতে চাই। আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবহ থাকতে চাই না। ভারতের কোনো জিনিস আমাদের প্রয়োজন হবে না। আজকে বাংলাদেশি মানুষদের এই রাতের অন্ধকারে বাঁধ খুলে দিয়ে নির্বিচারে পানিতে হত্যা করার যে নীল নকশা শেখ হাসিনার কুটো কৌশলে ভারত সরকার শুরু করেছে, আমরা বাংলাদেশিরা আজীবন মনে রাখবো। আমরা এটাও মনে রাখবো, 1971 সালে ভারত এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য সহযোগিতা করার যে ধোয়া তোলে, আসলে তারা সহযোগিতা করে নাই, বরং বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য একটি কৌশল করেছিল মাত্র। বাংলাদেশের সম্পদগুলো সব লুটে পুটে ভারত নিয়ে চলে গেছে। আজকে ভারত যদি বাংলাদেশকে ভালোই বাসবে, বন্ধুই মনে করবে, তাহলে এ ধরনের ক্ষতি, একের পর এক ক্ষতি কখনোই করতে পারতো না। কাজেই আজকের এই দুর্দিনে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সোচ্চার হন এবং বানভাসী বন্যায় প্লাবিত মানুষদের পাশে আসুন। আমরা সবাই দাঁড়াই, আমাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা সহযোগিতা কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে, বিপর্যয় থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করুন। ভারতের এই চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, এজন্য যে যে পদক্ষেপ আমাদের দেশের জন্য নিলে ভালো হয়, সেই সেই পদক্ষেপ আমরা আমাদের দেশের গভর্নমেন্টকে নিতে বলবো। এবং আপনাদের সকলের এই ভিডিওটা বেশি করে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।